এক তালাকশুদা আইপিএস অফিসারের জন্য তার প্রাক্তন স্বামী নিজের জীবনটাই দাও করে দিলেন। যখন পুরো ঘটনাটা জানা যায় তখন যেই কেউ শুনেছে সে চোখের জল ধরে রাখতে পারেনি। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা একটা সত্যি জীবনের কাহিনী, যেখানে ভালোবাসা কাগজের তালাকের চেয়েও অনেক বড় প্রমাণিত হয়, যেখানে সাধারণ মানুষ অসাধারণ ত্যাগের উদাহরণ হয়ে ওঠে, আর যেখানে শেষ পর্যন্ত বোঝা যায় যাকে আমরা ছোট করে দেখেছি সেই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় হিরো। বন্ধুরা, এটা সত্যি ঘটনা উত্তরপ্রদেশের লখনউ শহরের, যেখানে লখনউয়ের আলমবাগ এলাকায় থাকত রাহুল ত্রিপাঠী, একজন সাধারণ মানুষ। খুব বেশি স্বপ্ন নেই, অভিযোগও খুব কম। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, মাসের শেষে হিসেব করে খরচ করত, আর এটাই মনে করত যে জীবনটা শান্তিতে কেটে গেলেই সবচেয়ে বড় সাফল্য। একই শহরে কিছুটা দূরে থাকত প্রিয়াঙ্কা মিশ্র। পড়াশোনায় খুব ভালো, স্বভাবে গম্ভীর, আর চোখে এমন স্বপ্ন ছিল যা সবার মধ্যে সাহস যোগায় না। প্রিয়াঙ্কা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিল। সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকত, আর প্রায়ই জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজেকে বলতো একদিন সে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য বাঁচবে। রাহুল আর প্রিয়াঙ্কার বিয়ে খুব সাধারণভাবে হয়েছিল। কোনো বড় হোটেল নয়, কোনো বিরাট খরচ নয়, শুধু পরিবারের লোকজন, কয়েকজন আত্মীয়, আর একটা ভরসা যে দুজন একসঙ্গে চলার সিদ্ধান্ত নিচ্ছে। বিয়ের কয়েকদিন পর যখন সম্পর্কটা এখনও নতুন ছিল আর সংকোচ বাকি ছিল, সেই সময় এক রাতে প্রিয়াঙ্কা সাহস করে রাহুলকে জিজ্ঞেস করেছিল, যদি আমি অফিসার হয়ে যাই, যদি আমার পদ তোমার থেকে বড় হয়ে যায়, তাহলে কি তোমার খারাপ লাগবে? রাহুল তখন খুব বেশি ভাবেনি, শুধু হালকা হাসি দিয়ে বলেছিল, যদি আমার স্ত্রী এগিয়ে যায় তাহলে আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে সফল মানুষ মনে করব। সেই উত্তরে প্রিয়াঙ্কা প্রথমবার শান্তি অনুভব করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে তার স্বপ্নের জন্য সঠিক সঙ্গী বেছে নিয়েছে। বিয়ের পর দুজনে লখনউতেই একটা ছোট ভাড়ার বাড়িতে থাকতে শুরু করল। ঘর ছোট ছিল, কিন্তু আশা ছিল বড়। রাহুল সকালে অফিস চলে যেত, আর প্রিয়াঙ্কা সারাদিন পড়াশোনায় মগ্ন থাকত। অনেক সময় ক্লান্ত হয়ে তার চোখ ভরে আসত। অনেকবার ভয় হতো, যদি এত পরিশ্রমের পরও সফলতা না আসে তাহলে কি হবে। কিন্তু প্রতিবার রাহুল খুব কম কথায় তার হৌসলা বাড়িয়ে দিত। সে নিজের প্রয়োজনগুলো ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল, নতুন মোবাইল কেনা বন্ধ করে দিয়েছিল, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া কমিয়ে দিয়েছিল, এমনকি নিজের কিছু ইচ্ছাও দমিয়ে রেখেছিল, যাতে প্রিয়াঙ্কার কোচিং, বই আর টেস্ট সিরিজ বাধাহীনভাবে চলতে পারে। পাড়ায় লোকে বলাবলি করত, মেয়েটা খুব পড়ছে, স্বামীর থেকে এগিয়ে চলে যাবে, এমন বিয়ে বেশিদিন টেকে না। কিন্তু রাহুল সব শুনেও চুপ থাকত, কারণ তার মনে হতো সম্পর্ক উত্তর দিয়ে নয়, ভরসা দিয়ে চলে। বছরগুলো কেটে যেতে লাগল, পরিশ্রম চলতে থাকল, আর তারপর এলো সেই দিন যেদিন দুজনের জীবনের দিক বদলে দিল। রেজাল্ট বেরোলো, আর প্রিয়াঙ্কার নাম নির্বাচিত প্রার্থীদের তালিকায় ছিল। সে আইপিএস অফিসার হয়ে গিয়েছিল। খুশির সেই মুহূর্তে প্রিয়াঙ্কা কেঁদে ফেলেছিল। তার চোখে ভয়ও ছিল, দায়িত্বের অনুভূতিও ছিল। কিন্তু রাহুল তাকে জড়িয়ে ধরে শুধু এইটুকু বলেছিল, আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, পুরো দেশের দায়িত্ব নিয়েছ। সেদিন দুজনের জানা ছিল না যে এই সাফল্যই পরে তাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। প্রিয়াঙ্কা আইপিএস হওয়ার পর জীবনের গতি হঠাৎ অনেক বেড়ে গিয়েছিল। ট্রেনিং, পোস্টিং, নতুন মানুষ, নতুন দায়িত্ব, সবকিছু এত তাড়াতাড়ি বদলে গিয়েছিল যে নিজেও বুঝতে পারেনি কখন সে স্ত্রী থেকে অফিসার হয়ে গেল। রাহুল তেমনই ছিল, একই সাধারণ জামা কাপড়, একই শান্ত স্বভাব, একই সীমিত জগৎ। কিন্তু এখন দুজনের জগৎ একে অপরের থেকে একটু দূরে সরে যেতে লাগল। আগে যেখানে কথায় আপনত্ব থাকত, সেখানে এখন আনুষ্ঠানিকতা এসে গিয়েছিল। ফোন কল ছোট হয়ে গিয়েছিল, মেসেজ শুধু জরুরি কথায় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। আর অনেক সময় এমন হতো যে দুজনে সারাদিনে ঠিকমতো কথাই বলতে পারত না। প্রথম পোস্টিংয়ের পর যখন প্রিয়াঙ্কা লখনউয়ের বাইরে চলে গেল, তখন রাহুল নিজেকে বোঝালো এটা চাকরির অংশ, কিছুদিন পর সব আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সময় স্বাভাবিক হওয়ার বদলে আরও বদলাতে লাগল। প্রিয়াঙ্কার চারপাশে এখন অফিসাররা ছিল, মিটিং ছিল, সরকারি গাড়ি ছিল, আর সবসময় একটা আলাদা চাপ ছিল। ধীরে ধীরে তার মনে হতে লাগল রাহুল তার এই নতুন জগৎ বুঝতে পারছে না, আর রাহুলের মনে হতে লাগল প্রিয়াঙ্কা এখন তাকে বোঝার চেষ্টাও করছে না। এটা কোনো বড় ঝগড়া ছিল না, কোনো একদিনে ভাঙা সম্পর্কও নয়, বরং প্রতিদিনের ছোট ছোট চুপ থাকা, যেগুলো মিলে দেয়াল তৈরি করছিল। সমাজ সবসময়ের মতো এই দূরত্বে নিজের ভূমিকা পালন করল। আত্মীয়দের কথা, বন্ধুদের পরামর্শ,
আর আশপাশের লোকদের ফিসফাসানি প্রিয়াঙ্কার কানে পৌঁছাতে লাগল। কেউ বলতো, এখন তোমার রুতবা বড়, কেউ বলতো, স্বামী তোমার লেভেলের নেই, আর কেউ এটাও বলে দিত, এত পাওয়ারফুল মহিলার সঙ্গে সাধারণ মানুষ কিভাবে চালাবে। প্রিয়াঙ্কা এসব কথা উপেক্ষা করার চেষ্টা করত, কিন্তু কোথাও না কোথাও এই কথাগুলো তার মনে জায়গা করে নিচ্ছিল। অন্যদিকে রাহুল সব অনুভব করত, কিন্তু কখনো খোলাখুলি কিছু বলতে পারেনি, কারণ তার ভয় ছিল কোথাও তার কথা সম্পর্ককে আরও দুর্বল না করে দেয়। ধীরে ধীরে ঘরে নীরবতা বাড়তে লাগল। যে ঘরটা একসময় স্বপ্নে ভরা থাকত, সেটা এখন শুধু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। প্রিয়াঙ্কা যখন ঘরে আসত তখন ক্লান্ত থাকত, চিড়চিড়ে থাকত, আর রাহুল তাকে দেখেও কিছু বলার আগে 100 বার ভাবত। কথায় কথায় ভুল বোঝাবুঝি হতে লাগল, ছোট ছোট বিষয়েও দূরত্ব অনুভূত হতে লাগল। আর একসময় এমন এলো যখন দুজনেই এটা মেনে নিল যে হয়তো তারা আর একে অপরকে আগের মতো বুঝতে পারছে না। তালাকের সিদ্ধান্ত হঠাৎ ছিল না, কিন্তু যখন হলো তখন খুব শান্তভাবে হলো। কোনো বড় হইচই নেই, কোনো অভিযোগ পাল্টা অভিযোগ নেই, শুধু দুজন ক্লান্ত মানুষ যারা এটা মেনে নিয়েছিল যে একসঙ্গে থেকেও তারা একা হয়ে গিয়েছে। কাগজে সই হলো, সম্পর্ক আইনত শেষ হয়ে গেল, আর প্রিয়াঙ্কা তার ফাইল, হাসপাতালের রেকর্ড আর সরকারি কাগজ থেকে রাহুলের নাম মুছে তার বাবার নাম লিখিয়ে দিল। সে এসব কোনো প্রতিশোধ বা রাগই করেনি, বরং এজন্য করেছিল যে তার মনে হয়েছিল এখন তাকে একাই সব সামলাতে হবে। তালাকের পর প্রিয়াঙ্কা নিজেকে পুরোপুরি কাজে ঢেলে দিল। ডিউটি, মিটিং, ফিল্ড ভিজিট সবকিছু এত বেশি হয়ে গেল যে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার সময়ই পেত না। টানা টেনশন, অনিয়মিত খাওয়া, ঘুমের অভাব আর মানসিক চাপ ধীরে ধীরে তার শরীর ভাঙতে শুরু করল। কিন্তু সে কখনো এটাকে গুরুত্ব দিল না। সে শুধু এটাই ভাবতে থাকলো যে সে মজবুত, সব সামলে নেবে। কিন্তু শরীর কতদিন সঙ্গ দেয়? কয়েক মাস পর ক্লান্তি বাড়তে লাগলো, পায়ে ফোলা আসতে লাগলো, আর একদিন ডিউটির সময় হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল। পরীক্ষার পর যে রিপোর্ট এলো তা ডাক্তারদেরও চমকে দিল। দুটো কিডনি ঠিকমতো কাজ করছিল না। ডায়ালিসিস শুরু হলো, আর ডাক্তাররা স্পষ্ট করে বলে দিল ট্রান্সপ্লান্ট ছাড়া অবস্থা সামলানো কঠিন। পরিবারে কেউ ডোনার ম্যাচ করছিল না, আর সময় দ্রুত চলে যাচ্ছিল। শেষমেশ হাসপাতালের পরামর্শে খবরের কাগজে একটা খবর দেওয়া হলো, পুরো নাম, পদ আর শহর সহ। কারণ এখন আর এটা কোনো অফিসারের প্রতিষ্ঠার প্রশ্ন নয়, একজন মানুষের জীবনের প্রশ্ন। আর ঠিক সেই সকালে লখনৌয়ের একটা চায়ের দোকানে রাহুল চা খাওয়ার পর যখন খবরের কাগজ তুলল, তখন তার চোখ সেই নামের উপর থেমে গেল যাকে সে কখনো ভুলতে পারেনি। কয়েক মুহূর্তের জন্য মনে হলো যেন কাগজের কালি ছড়িয়ে গেছে, অক্ষর ঝাপসা হয়ে গেছে। কিন্তু সে চোখ ডলল আর আবার দেখল, নাম একই, স্পষ্ট, নির্মম, একই নাম, একই শহর, একই হাসপাতাল। হাতের কাপটা হালকা কেঁপে উঠল, আর চায়ের কয়েক ফোঁটা নিচে পড়ে গেল, কিন্তু তার খেয়ালই হলো না। আশেপাশের আওয়াজ, দোকানদারের ডাক, রাস্তার শব্দ সবকিছু যেন হঠাৎ অনেক দূরে চলে গেল। সেই মুহূর্তে রাহুল শুধু সেই একটা খবরের সঙ্গে দাঁড়িয়েছিল যেখানে তার পুরো অতীত জীবন সেটে গিয়েছিল। সে কাগজ ভাঁজ করল, আবার খুলল, আবার পড়ল, যেন মস্তিষ্ক এই সত্য মেনে নিতে অস্বীকার করছিল। তালাকের পর সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে প্রিয়াঙ্কার জীবনে আর কখনো উঁকি দেবে না, না তার খোঁজ নেবে, না তার পথে আসবে, কারণ তার মনে হয়েছিল হয়তো এটাই ঠিক। কিন্তু এখনই একটা খবর সব প্রতিজ্ঞা, সব দূরত্ব আর সব বোঝাপড়াকে বেকার করে দিয়েছিল। এটা কোনো অফিসারের খবর নয়, এটা সেই মহিলার খবর যার সঙ্গে সে জীবনের সবচেয়ে সাধারণ আর সবচেয়ে সত্যি স্বপ্ন দেখেছিল। রাহুল চুপচাপ টাকা কাউন্টারে রেখে কাউকে কিচ্ছু না বলে দোকান থেকে বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে তার পা ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপে কোনো পুরনো স্মৃতি তাকে পিছু টানছিল। মাথায় প্রশ্নের ভিড় ছিল, কবে থেকে অসুস্থ, কতটা গুরুতর অবস্থা, কেন কেউ নিজের লোক মিলল না, আর সবচেয়ে বড় প্রশ্ন, এখনও কি দেরি হয়ে গেছে? কিন্তু এই সব প্রশ্নের মাঝে একটা জিনিস একদম স্পষ্ট ছিল, তাকে হাসপাতালে যেতে হবে, এখনই, এই মুহূর্তে। হাসপাতালের বাইরে পৌঁছতে পৌঁছতে তার প্রথমবার নিজের হৃৎপিণ্ডের ধুকধুকানো গেল। সেই ওষুধের গন্ধ, সেই সাদা দেয়াল, আর সেই অস্থিরতা যা হাসপাতালে পা রাখতেই অনুভূত হয়। সে কাউকে নিজের পরিচয় দিল না, শুধু জিজ্ঞাসা করল, প্রিয়াঙ্কা দীপালি ভৈল কোথায়? তখন তাকে বলা হলো মহারাজনীর তরফ থেকে ফোন এসেছিল, তারা হাসপাতালে পৌঁছেছেন। আর তারপর সেই অফিসার সহ মহিলাটির কাছে গেল, যার সম্পর্কে সে সবাই ডিটেল আন্দাজ করতে পেরেছিল। দুটো কিডনি ফেল হয়ে গিয়েছে, ডোনার লাগবে, আর দুজনই ম্যাচ করছেন না। কাউকে বলল না সে কে বা কেন এসেছে। রিসেপশনে শুধু কাগজের সেই অংশটা দেখিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল খবরটা সত্যি কিনা। মেয়েটি কম্পিউটারে কিছু দেখে মাথা নাড়ল আর বলল, রোগীকে ডায়ালিসিসে রাখা হয়েছে,
অবস্থা এখনও স্থিতিশীল কিন্তু নাজুক। রাহুল সেখানেই চেয়ারে বসে পড়ল। প্রথমবার তার মনে হলো সে ভিতর থেকে ক্লান্ত হয়ে গেছে। এত বছর ধরে সে নিজের যন্ত্রণাকে কাজ, চুপ থাকা আর অভ্যাসের আড়ালে লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ সবকিছু বেকার মনে হচ্ছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলেন। রাহুল সাহস করে জিজ্ঞেস করল, কোনো ডোনার মিলেছে? ডাক্তার স্পষ্ট ভাষায় বললেন, এখনও কেউ ম্যাচ করেনি, আর সময় খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারের গলায় কোনো নাটকীয়তা ছিল না, শুধু একটা সত্য ছিল যা সোজা হৃদয়ে লাগল। রাহুল বেশি প্রশ্ন করল না, শুধু বলল সে টেস্ট করাতে চায়। ডাক্তার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, হয়তো বোঝার চেষ্টা করছিলেন এই লোকটা কি ভাবছে। তাকে রিস্ক বোঝালেন, কাগজি আনুষ্ঠানিকতার কথা বললেন, আর বললেন এটা কোনো ছোট সিদ্ধান্ত নয়। রাহুল সব শুনল, কিন্তু তার মুখে কোনো তাড়াহুড়ো বা ভয় ছিল না। সে যা ঠিক মনে করল তাই করল। তার কাছে এটা কোনো বীরত্ব বা যজ্ঞের সিদ্ধান্ত ছিল না, বরং একটা দায়িত্ব যা সে অনেক আগেই মেনে নিয়েছিল, যদিও দুনিয়া সেই দায়িত্বের নাম দেওয়া বন্ধ করে দিয়েছিল। টেস্টের প্রক্রিয়া শুরু হলো। রক্ত পরীক্ষা, অপেক্ষা, সবকিছু খুব সাধারণ ছিল, কিন্তু প্রতিটি মিনিট রাহুলের কাছে ভারী হয়ে উঠছিল। যখন রিপোর্ট এলো আর ডাক্তার বললেন যে ম্যাচ পুরোপুরি ঠিক আছে, তখন রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো বোঝা হালকা হয়ে গেল। ডাক্তার আবার বোঝালেন, ডোনারের জন্য পরে জটিলতা হতে পারে, জীবন সহজ থাকবে না, আর ঝুঁকি সবসময় থাকবে। রাহুল শুধু একটা প্রশ্ন করল, প্রিয়াঙ্কা ঠিক হয়ে যাবে? ডাক্তার মাথা নাড়লেন আর বললেন, সম্ভাবনা খুব ভালো। এখানেই রাহুলের সিদ্ধান্ত পুরোপুরি পাকা হয়ে গেল। সে কাউকে ফোন করল না, কারো পরামর্শ নিল না। তার মনে হলো এই সিদ্ধান্তে অন্য কারো মতামতের দরকার নেই, এটা তার আর তার অন্তরাত্মার বিষয়। সে স্পষ্ট বলল সে ডোনেট করবে, কিন্তু তার পরিচয় যেন রোগীকে না জানানো হয়। ডাক্তার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর আনুষ্ঠানিক সম্মতি দিলেন। কাগজে সই হলো, তারিখ ঠিক হলো, আর সবকিছু এগোতে লাগলো, যেন এই পুরো প্রক্রিয়া আগে থেকেই ঠিক ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা হাসপাতালের ঘরে শুয়েছিল। ডায়ালিসিস মেশিনের আওয়াজ, শিরায় ঢোকা সুই আর বারবার বদলে যাওয়া মুখ সবকিছু তাকে ক্লান্ত করে দিয়েছিল। সে জানত অবস্থা গুরুতর, কিন্তু কারো সামনে দুর্বলতা দেখায়নি। তার জানা ছিল না যে একই হাসপাতালে একই সময়ে তার জীবনের সঙ্গে জড়িত সবচেয়ে বড় সিদ্ধান্ত আরেকজন নিয়ে ফেলেছে। সে শুধু এটুকু জানত যে কোনো অজানা মানুষ তার প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে এসেছে, আর সে এই উপকারের নামও জানে না। অপারেশনের দিন এলো। হাসপাতালে সেই হইচই, সেই ব্যবস্থা, কিন্তু রাহুল আর প্রিয়াঙ্কার মাঝে কোনো সাক্ষাৎ হলো না। রাহুলকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময় সে চোখ বন্ধ করে নিল। সেই মুহূর্তে তার মাথায় কোনো মহান চিন্তা ছিল না, শুধু একটা অদ্ভুত শান্তি ছিল। তার মনে হলো হয়তো জীবন যা নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছে, আর যা দেওয়ার ছিল সে খুশি মনে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ডাক্তারদের ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর অপারেশন সফল হলো। কিন্তু অপারেশন শেষ হওয়ার পর হাসপাতালের সেই তলায় দুটো আলাদা ঘরে দুটো আলাদা গল্প চলছিল। এক ঘরে ছিল প্রিয়াঙ্কা, অজ্ঞান অবস্থায় তার শরীরে নতুন কিডনি ধীরে ধীরে কাজ শুরু করছিল। আর একই হাসপাতালের অন্য ওয়ার্ডে ছিল রাহুল, চুপচাপ শুয়ে, কোনো শব্দ ছাড়াই, যেমনটা সে সারা জীবন কাটিয়েছে। কারো এটা অনুভব করার কথা ছিল না যে একই ছাদের নিচে কয়েকটা দেওয়ালের দূরত্বে একটা জীবন সামলাচ্ছে, আর অন্য একটা জীবন খুব ধীরে ধীরে ভেঙে পড়ছে। প্রিয়াঙ্কার যখন হুঁশ ফিরল, তখন প্রথমে তার শরীরে একটা অদ্ভুত দুর্বলতা অনুভব হলো, কিন্তু সেই দুর্বলতায় সেই যন্ত্রণা ছিল না যা গত কয়েক সপ্তাহ ধরে তাকে ভাঙছিল। ডাক্তাররা হেসে বললেন, ট্রান্সপ্লান্ট সফল হয়েছে, আর নতুন কিডনি কাজ শুরু করে দিয়েছে। এটা শুনে প্রিয়াঙ্কার চোখ ভরে এলো। প্রথমবার তার মনে হলো সে সত্যিই বেঁচে যাবে। প্রতিদিনের সঙ্গে তার রিপোর্ট একটু একটু ভালো হতে লাগল। ক্রিয়েটিনিনের লেভেলে উন্নতি হচ্ছিল, ডায়ালাইসিসের প্রয়োজন কম ছিল, আর নার্সরা এখন বলতে লাগল কয়েকদিনের মধ্যেই তাকে নর্মাল ওয়ার্ডে শিফট করে দেওয়া হবে। প্রিয়াঙ্কার মুখে রং ফিরে আসতে লাগল, গলায় আগের চেয়ে বেশি স্থিরতা আসছিল, আর সে ধীরে ধীরে আবার নিজের ভিতরের সেই অফিসারকে অনুভব করতে লাগল যে পরিস্থিতির সঙ্গে লড়তে জানে। কিন্তু এই সময়েই একই হাসপাতালের অন্য ওয়ার্ডে রাহুলের অবস্থা ডাক্তারদের আগের অনুমানের মতো ছিল না। অপারেশনের পর প্রথম দুদিন সে স্বাভাবিক ছিল। যন্ত্রণা ছিল, দুর্বলতা ছিল, কিন্তু এসব প্রত্যাশিত ছিল। সে নার্সদের কাছে কখনো বেশি অভিযোগ করেনি।
কোনো ডাক্তারের কাছে অতিরিক্ত প্রশ্নও করেনি। সে শুধু চুপচাপ সব সহ্য করছিল। তৃতীয় দিন থেকে তার শরীরে জ্বর আসতে লাগল। শুরুতে ডাক্তাররা এটাকে সাধারণ সংক্রমণ ভেবে ওষুধ বাড়িয়ে দিলেন, কিন্তু রাহুলের অবস্থা ভালো হওয়ার বদলে আরও খারাপ হতে লাগল। শ্বাস নিতে কষ্ট হতে লাগল, শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যেত, আর কখনো কখনো কোনো কারণ ছাড়াই ঘামে ভিজে যেত। প্রিয়াঙ্কা এখন হুঁশে ছিল, আর ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ অনুভব করতে লাগল। তাকে বলা হয়েছিল যে তার ডোনার একজন অজানা ব্যক্তি, যিনি নিজের পরিচয় গোপন রেখেছেন। এই কথাটা তাকে ভিতর থেকে কুড়ে খাচ্ছিল। সে বারবার ডাক্তারদের জিজ্ঞেস করত, যিনি তার প্রাণ বাঁচিয়েছেন তার সঙ্গে কি সে দেখা করতে পারে? কিন্তু প্রতিবার একই উত্তর আসত, এখনও সম্ভব নয়। প্রিয়াঙ্কার কাছে এই উত্তর অদ্ভুত লাগত, কিন্তু সে বেশি জোর করেনি। সে নিজের রিকভারির দিকে মন দিল, এই আশায় যে একদিন সে সেই মানুষটাকে ধন্যবাদ দিতে পারবে। অন্যদিকে রাহুলের ঘরে এখন অস্থিরতা বাড়ছিল। ওষুধের পরেও জ্বর কমছিল না। ডাক্তাররা আরও পরীক্ষা শুরু করলেন। রিপোর্টে কিছু জিনিস স্বাভাবিক ছিল না। একটা কিডনির সাপোর্টে শরীর যে চাপ সহ্য করছিল তা রাহুলের জন্য অনেক বেশি প্রমাণিত হচ্ছিল। তার বয়স, আগে থেকে ক্লান্ত শরীর আর অপারেশনের পরের সংক্রমণ সব মিলে অবস্থা গুরুতর করে তুলছিল। ডাক্তাররা এখন তার ঘরে বেশিবার আসতে লাগলেন। নার্সদের গলায় আগের চেয়ে বেশি সতর্কতা এসেছিল, কিন্তু রাহুল এখনও আগের মতোই ছিল, শান্ত, কোনো অভিযোগ ছাড়া, কোনো ভয় প্রকাশ ছাড়া। দিন কেটে যেতে লাগল। প্রিয়ঙ্কাকে আইসিইউ থেকে বাইরে শিফট করে দেওয়া হলো। সে প্রথমবার হাসপাতালের জানালা দিয়ে বাইরের দুনিয়া দেখল। তার মনে হলো যেন সে দ্বিতীয়বার জীবনে ফিরে আসছে। তার পরিবারের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। সবাই বলছিল, এখন বিপদ কেটে গেছে। ঠিক তখনই একই হাসপাতালের অন্য ওয়ার্ডে রাহুলকে আবার আইসিইউতে শিফট করা হচ্ছিল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, অক্সিজেনের প্রয়োজন বাড়ছিল, আর ডাক্তাররা এখন খোলাখুলি বলতে লাগলেন অবস্থা গুরুতর। রাহুল সব বুঝতে পারছিল। সে জানত তার শরীর আর তার সঙ্গ দিচ্ছে না। কখনো কখনো তার চোখ বন্ধ হয়ে যেত, আর পুরনো দিন মনে পড়ত। আলমবগের ছোট্ট ঘর, প্রিয়াঙ্কার বই, তার ক্লান্ত চোখ, আর সেই প্রশ্ন যেটা সে বিয়ের প্রথম দিকে করেছিল। সেই স্মৃতিতে তার কোনো অনুশোচনা ছিল না, শুধু এই সান্ত্বনা ছিল যে প্রিয়াঙ্কা এখন ঠিক হচ্ছে। এই সান্ত্বনাই তাকে প্রতিটি যন্ত্রণা সহ্য করার শক্তি দিচ্ছিল। প্রিয়াঙ্কা এখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছিল। ডাক্তাররা বললেন কয়েকদিনের মধ্যেই তাকে ডিসচার্জ করা যেতে পারে। সে আবার ডোনারের কথা জিজ্ঞেস করল। এবার ডাক্তারদের মুখে একটা অদ্ভুত নীরবতা ছিল। তারা কথা ঘুরিয়ে দিলেন। প্রিয়াঙ্কার প্রথমবার মনে হলো কিছু একটা ঠিক নেই। সেই রাতে যখন সে নিজের ঘরে শুয়েছিল, হাসপাতালের করিডোরে হঠাৎ হইচই বেড়ে গেল। স্ট্রেচার দৌড়াচ্ছিল, জোরে নির্দেশ দিচ্ছিল, আর একটা ওয়ার্ড থেকে আইসিইউর দিকে ছুটোছুটি শুরু হয়ে গেল। ঠিক তখনই রাহুল নিজের ঘরে শেষবার চোখ খুলছিল। তার চারপাশে মেশিনের আওয়াজ ছিল, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল। সে মনে মনে সেই বাক্যটা আবার বলল, যেটা সে একসময় প্রিয়াঙ্কাকে বলেছিল, তার সাফল্যই তার সবচেয়ে বড় জয়। কয়েক মুহূর্ত পর মনিটরের আওয়াজ সোজা হয়ে গেল, আর হাসপাতালের সেই তলায় একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নার্সদের গলা কমে গেল, ডাক্তারদের চলাফেরায় সেই তাড়া আর রইল না, আর স্ট্রেচার ঠিক সেখানেই থেমে গেল যেখানে প্রায়ই জীবন থেমে যায়। রাহুলের শরীর শান্ত ছিল, খুব শান্ত, যেন সে অনেক দিন ধরে চলা ক্লান্তি অবশেষে ছেড়ে দিয়েছে। ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে সময় নোট করলেন, কিছু কাগজপত্র পূরণ করলেন, আর বাইরে চলে এলেন। সেই ঘরে এখন কোনো শব্দ ছিল না, শুধু একজন মানুষ ছিল যে কোনো শব্দ ছাড়াই নিজের সব কিছু দিয়ে দিয়েছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা নিজের ঘরে শুয়েছিল। সে জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখছিল। প্রথমবার তার মনে হলো রাতটা ভয়ের নয়, শরীরে শক্তি ফিরে আসছিল, শ্বাস সহজ ছিল, আর ডাক্তাররা স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে সে বিপদের বাইরে। সেই সান্ত্বনার মাঝে তার মনে বারবার একই প্রশ্ন উঠছিল, সে কে যে নাম না বলে তার জীবন ফিরিয়ে দিয়েছে? সে ভেবেছিল সকাল হলেই জোর করে জিজ্ঞেস করবে, কিন্তু তার জানা ছিল না যে উত্তর তার আগেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। পরের সকালে তার ঘরের দরজা খুলল। সেই ডাক্তার ভিতরে এলেন,
কিন্তু এবার তাদের মুখে সেই পেশাদার স্বাভাবিকতা ছিল না। চোখ নিচু ছিল, গলায় দ্বিধা ছিল। প্রিয়ঙ্কা সেই মুহূর্তেই বুঝে গেল কিছু খুব খারাপ হয়ে গেছে। সে সোজা জিজ্ঞেস করল, কোনো সমস্যা আছে? রিপোর্ট খারাপ এসেছে? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর বললেন, তার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে আর তাকে তাদের সঙ্গে যেতে হবে। প্রিয়াঙ্কা কোনো প্রশ্ন করল না। সে হুইলচেয়ারের দিকে তাকালো আর কিছু না বলে বসে পড়ল। করিডরগুলো খুব লম্বা লাগছিল। একই হাসপাতাল, একই আলো, একই দেওয়াল, কিন্তু প্রতিটি পদক্ষেপে তার হৃদয় ভারী হচ্ছিল। ডাক্তাররা তাকে যেদিকে নিয়ে যাচ্ছিলেন সেটা সাধারণ ওয়ার্ড বা আইসিইউ নয়, এটা আলাদা রাস্তা ছিল, শান্ত আর খুব বেশি নিস্তব্ধ। প্রিয়াঙ্কার হাত অজান্তেই হুইলচেয়ারের হাতল শক্ত করে ধরে ফেলেছিল। তার মস্তিষ্ক বারবার নিজেকে বলছিল সে বেঁচে গেছে, সব ঠিক আছে, কিন্তু হৃদয় অন্য কিছু অনুভব করছিল। অবশেষে তারা একটা ঘরের সামনে থামল। বাইরে কোনো বোর্ড ছিল না, শুধু একটা সাধারণ দরজা। ডাক্তার খুব নিচু গলায় বললেন, যিনি তার প্রাণ বাঁচিয়েছিলেন তার অবস্থা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, আর ডাক্তারদের সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। প্রিয়াঙ্কা এটা শুনল কিন্তু বুঝতে পারল না। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। সে শুধু বলল সে তাকে দেখতে চায়। ডাক্তার মাথা নাড়লেন আর দরজা খুলে দিলেন। ভিতরে হালকা আলো ছিল, একটা স্ট্রেচার ছিল, তার উপর সাদা চাদর। সব কিছু খুব শান্ত ছিল, খুব বেশি শান্ত। ডাক্তার এক মুহূর্ত থেমে চাদর সরালেন। সেই মুহূর্তে প্রিয়াঙ্কার দুনিয়া থেমে গেল। সামনে ছিল রাহুল, সেই রাহুল যাকে সে একসময় সাধারণ ভেবেছিল, সেই রাহুল যার সঙ্গে সে সবচেয়ে সত্যি দিন কাটিয়েছিল, সেই রাহুল যার নাম সে কাগজ থেকে মুছে ফেলেছিল, কিন্তু যে তার শ্বাসে বেঁচেছিল। প্রিয়াঙ্কার গলার মধ্যেই আটকে গেল। সে কাঁদতে পারল না, চিৎকার করতে পারল না, শুধু তার চোখ খোলা রইল। কয়েক সেকেন্ড পর তার হাত কাঁপতে লাগল আর সে হুইলচেয়ার থেকে ফিসলে মাটিতে বসে পড়ল। সেই মুহূর্তে না পোশাকের মূল্য ছিল, না পদের, না ক্ষমতার। সে শুধু একজন মহিলা ছিল যে অনেক দেরিতে বুঝতে পেরেছিল যাকে সে হারিয়েছে ভেবেছিল সেই শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে রাহুলের মুখ ছুঁল। সেটা ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডায়ও সে সেই শান্তি অনুভব করল যা একসময় তার নীরব উপস্থিতিতে পেত। তার চোখ থেকে নিঃশব্দে অশ্রু বইতে লাগল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে শুধু এটুকু বলতে পারল, আমি তোমাকে কাগজ থেকে সরিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে জীবন থেকে সরাওনি। সেই একটা বাক্যে তার পুরো জীবনের অনুশোচনা এসে জড়ো হলো। হাসপাতালের সেই তলায় সেই রাতে কোনো হইচই হলো না, না কোনো বড় বক্তব্য, না কোনো ক্যামেরা, শুধু একটা সত্য ছিল যা চুপচাপ সবার সামনে দাঁড়িয়েছিল। পরের দিন যখন রাহুলের শেষ কৃত্য হলো, তখন প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়েছিল, বিনা পোশাকে, বিনা পরিচয়ে, শুধু একজন স্ত্রীর মতো। আগুনের লেলিহান শিখা, ধোঁয়া আর তার ভিতরে কিছু চিরকালের জন্য পুড়ে গেল। সে বুঝে গিয়েছিল যে সমাজ যাকে সাধারণ বলেছিল সেই মানুষটাই সবচেয়ে অসাধারণ কাজ করেছে। কয়েক সপ্তাহ পর প্রিয়াঙ্কা আবার ডিউটিতে ফিরল। একই শহর, একই রাস্তা, একই মানুষ, কিন্তু এখন প্রতিটি কেস, প্রতিটি সিদ্ধান্ত তাকে রাহুলের কথা মনে করিয়ে দিত। সে আর আগের মতো ছিল না, সে বেশি চুপচাপ ছিল, বেশি সংবেদনশীল ছিল। যখনই কোনো সম্পর্কের ফাইল তার সামনে আসত, সে এক মুহূর্ত থামত আর ভাবত, কাশ লোকে বুঝতে পারত যে সম্পর্ক কাগজ দিয়ে নয়, ত্যাগ দিয়ে টেকে। এই গল্প কোনো অফিসারের নয়, এই গল্প সেই মানুষটার যে কিছু না বলে নিজের পুরো জীবন দিয়ে দিয়েছে, আর সেই সমাজের জন্য যে প্রায়ই ভুলে যায় সবচেয়ে বড় হিরো সবচেয়ে বেশি কথা বলা মানুষ নয়, বরং সবচেয়ে বেশি সহ্য করা মানুষ। বন্ধুরা, সম্পর্ক কাগজ দিয়ে ভাঙে না। সম্পর্ক তখনই ভাঙে যখন আমরা সামনের মানুষের নীরবতা বোঝা বন্ধ করে দিই। প্রায়ই যে মানুষ সবচেয়ে কম কথা বলে সেই সবচেয়ে বেশি নেভায়, আর যখন তার কদর বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায়। এখন একটু নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার জীবনে কি এমন কেউ আছে যে কিছু না বলে তোমার জন্য সবকিছু করে যাচ্ছে? তুমি কি তার গুরুত্ব হালকাভাবে নিচ্ছ না? তো কোথাও এমন তো নয় যে যেদিন তার অভাব বোঝা যাবে সেদিন শুধু অনুশোচনা থাকবে? যদি তোমার মনে কোনো একটা মুখ ভেসে ওঠে, তাহলে আজ না হোক এখনই তার সঙ্গে দেখা করো, বা অন্তত একটা ফোন করো, কারণ জীবন বারবার সুযোগ দেয় না। আর কোথাও এমন যেন না হয় যে কথা বলার পালা এলো কিন্তু সামনের মানুষটার উপস্থিতি নেই।
যদি আজ তোমার জীবনের সেই মানুষটা মনে পড়ে যে সব সময় চুপচাপ তোমার জন্য দাঁড়িয়ে থাকতো, তাহলে কমেন্টে শুধু একটা লাইন লিখে দাও, কাশ আমি তাকে আগে বুঝে নিতাম। আর যদি এই গল্প তোমার চোখ ভিজিয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এমনই সত্যি হৃদয় ছোঁয়া গল্পের জন্য চ্যানেল স্টোরি হাব বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।